দেশ জুড়ে বিজেপির ভোটে ধস হলেও কার্যত উলটপুরাণ উড়িষ্যার ক্ষেত্রে। শুধুমাত্র লোকসভায় নয়, অ্যাসেম্বলিতেও বিশাল ভালো ফলাফল করেছে বিজেপি। 5 বারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দলকে হারিয়ে এবার সেখানে সরকার গড়তে চলেছে বিজেপি। কেন হলো এই ঘটনা? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য বলের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। তাকে জিজ্ঞেস করব, নবীন পট্টনায়ক 5 বারের মুখ্যমন্ত্রী, তাকে হারিয়ে এবার বিজেপি ম্যাসিভ রেজাল্ট করেছে উড়িষ্যায়, কেন হলো এটা? প্রথমত হচ্ছে যে বিজেপি জিতেছে এটাই শুধু নয়, বিজেপি একটা পপুলার গভর্নমেন্টকে হারিয়ে ক্ষমতায় এলো। মানে আমি কথাটা এই জন্যে বলছি যে ওড়িশাতে সেই অর্থে কোনো নবীন বিরোধী ঝড় যে একটা বিরাট কিছু ছিল তা কিন্তু নয়। স্বভাবতই বিজেপির এই জয়টাকে একটা আলাদা তৃপ্তির জয় বলতে হবে। মানে হার জিত তো থাকেই, কেউ না কেউ জেতে, এটা একটু বাড়তি তৃপ্তির জয় এই কারণে যে তারা অনেক দিন অপেক্ষা করে তারা এই জয়টা হাসিল করেছে। বিজেপির একটা লক্ষ্য আছে যে পশ্চিমবঙ্গ ধরে উপকূল ধরে অর্থাৎ বে অফ বেঙ্গল ধরে পশ্চিমবঙ্গ তাদের প্রথম টার্গেট ছিল 21-এ, তারপরে এবারের টার্গেট ছিল ওড়িশা। 21-এ পশ্চিমবঙ্গ পারেনি, কিন্তু ওড়িশায় পেরে গেল। এরপরে অন্ধ্রপ্রদেশ, সেখানে বিজেপি পেল না, কিন্তু বিজেপি সহযোগী দল টিডিপি পেল। আগামী দিনে টিডিপিকেও সরিয়ে দিয়ে বিজেপি ওটা নেবে। যাই হোক, আমি ওড়িশার মধ্যে ফিরে আসি যে একটা পপুলার গভর্নমেন্টকে তারা হারাতে পেরেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে প্রথমত একটু বলি যে কেন পপুলার গভর্নমেন্ট না, নবীন পট্টনায়ক হচ্ছেন ভারতবর্ষের অন্যান্য মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন, যিনি বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীদের যে রেটিং করে বিভিন্ন কর্পোরেট মিডিয়া, তাতে কখনো 1 কখনো 2 এরকম তার স্থান, এবং তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন উড়িষ্যাতে। এবং আজকের ওড়িশা, আমি 30 বছর আগেও ওড়িশায় গিয়েছি, আবার কয়েক বছর আগেও গিয়েছি। আসমান জমিন ফারাক, আমূল বদলে গেছে ওড়িশা। একটা বিরাট বড় পরিবর্তন তিনি এনেছেন, প্রচুর কাজ করেছেন, পরিকাঠামো গড়েছেন, এবং যেটাকে বলে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়া, সেগুলোও তিনি করেছেন। এবং বছর বছর সাইক্লোনকে অতিক্রম করেও বছর সাইক্লোন অতিক্রম করেছেন। এটাও একটা বিরাট ব্যাপার যে যেটা গোটা পৃথিবীতে ওড়িশার যে একটু আলোচনায় আসে কখনো, সেটা এই কাজে যে তারা এটা মোকাবিলা করে সাকসেস, হ্যাঁ, খুব ভালো কাজ ওরা করেছেন। এখন নবীন পট্টনায়কের কতগুলো সমস্যা হচ্ছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ অনেক দিন ধরেই, তাকে নিয়মিত সরকারি প্রোগ্রামে মঞ্চে খুব একটা দেখা যাচ্ছিল না, কিন্তু এগুলোও তাও বড় কোনো ইস্যু হয়নি। যেমন নবীন পট্টনায়ক, তিনি তার মাতৃভাষা খুব ভালো স্বচ্ছন্দ নন, মানে তিনি খুব ভালো ওড়িয়া বলতে পারেন না, কিন্তু মানুষ এগুলোকে বিরাট গুরুত্ব দেয়নি, তার পারফরমেন্সকে গুরুত্ব দিয়েছে। এবং এবার তিনি যদি জিতে আসতেন তাহলে 64 দিনের মাথায় তিনি একটি রেকর্ড করতেন। সেই রেকর্ডটি হচ্ছে যে টানা মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড। এই রেকর্ডটা একটা সময় ছিল আমাদের পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি 23.5 বছর টানা মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে সিকিমের পবন চামলিং, তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি 5টা টার্ম টানা প্রায় 25 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে আর 64 দিন যদি নবীনের মুখ্যমন্ত্রিত্ব থাকতো তাহলে তার হাতে এই রেকর্ডটা চলে যেত। সেটা হলো না। এখন যেটা বলছিলাম যে এত ভালো কাজ করেও একটা মানুষকে কেন দিল, এবং বা বিজেপি কোন জাদুতে এখানে সরকারটা পেয়ে গেল, তার একটা বড় কারণ হচ্ছে যে একে তো নবীন ওড়িয়া ভালো বলতে পারেন না, শারীরিকভাবে অসুস্থ, এগুলোকে বাইপাস করেও লোকে তাকে কন্টিনিউ করছিল। কিন্তু রিসেন্ট পাস্টে ওড়িশাতে একটা রাজনৈতিকভাবে বড় পরিবর্তন, বিজু জনতা দল, যেটা নবীনের দল, সেখানে হয়েছে। সেটা হচ্ছে একজন আইএএস অফিসার, তার নাম হচ্ছে বিকে পান্ডিয়ান। বিকে পান্ডিয়ান হচ্ছেন একজন তামিল, তিনি ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার, তার স্ত্রীও ওড়িশা ক্যাডারের অফিসার। ইনি নবীনের মুখ্যমন্ত্রী সচিবালয়ের অফিসার ছিলেন। তার সঙ্গে মানে নবীন তাকে এত ভরসা করেন, এবং তিনিও নবীনকে একেবারে দেবতার স্থানে বসিয়েছেন। তো এই সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে অনেক দিন ধরে একটা জল্পনা ছিল যে নবীনের উত্তরসূরি কে, কারণ নবীন অসুস্থ, উত্তরসূরি কে, এর কোনো জবাব নবীনের দলের লোকেরা তারা কেউই পাচ্ছিলেন না, কারণ নবীন তাদের কাছে এই ব্যাপারে কোনো রকম আলোচনার অবকাশই দিচ্ছিলেন না। তার মধ্যে যেটা হলো যে এবছরের গোড়ার দিকে এই বিকে পান্ডিয়ান তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন। তারপরে তিনি নবীনের একজন উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন, এবং তাকে একজন ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদা দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে মানে বিগত কয়েক মাস ধরে উড়িষ্যায় যেটা চলছে যে
চিফ সেক্রেটারিকেও ওই বিকে পান্ডিয়ান একটি জুনিয়র অফিসার, তাকে ফোন করে কোনো কোনো বিষয়ে কনসাল্ট করে নিতে হচ্ছে যে এই ফাইলটাতে কি সিদ্ধান্ত করা হবে বা কি করা হবে। অর্থাৎ এই যে একটা সুপার পাওয়ার একটা অফিসারকে দিয়ে দেওয়া, এবং সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে এবং বিজেডির মধ্যেও একটা কনফিউশন তৈরি হলো যে তাহলে কি এই নবীনের উত্তরসূরি কি বিকে পান্ডিয়ান? ভারতবর্ষের রাজনীতিতে এরকম কোনো নিয়ম নেই যে আরেকটি রাজ্যের মানুষ সে আর অন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবেন না, এরকম কোনো নিয়ম নেই। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, তিনি কলেজ লাইফ পর্যন্ত ছিলেন বিহারের বাসিন্দা, পাটনার কলেজে পড়াশুনো করে তারপর উনি কলকাতায় আসেন। তো তারপরে তিনি পশ্চিমবঙ্গে রাজনীতি করে তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এটা ঠিক যে তিনি বাঙালি ছিলেন, কিন্তু পান্ডিয়ান তামিল। ফলে বিজেডির মধ্যেও একটা প্রশ্ন ছিল যে তাহলে কি আমরা এই তামিলকে আমাদের দলের নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চলেছি? কারণ নবীনের যে কোনো দিন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাহলে কি? এবং যেটা দেখা যাচ্ছিল যে পান্ডিয়ানকে বাদ দিয়ে বাইপাস করে কেউ নবীনের কাছে পৌঁছতে পারেন না। তাহলে একটা জাতিগত ভাবে কি কাজ করলে এইটা বিজেপি খুব বিরাট করে এনক্যাশ করেছে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খানিকটা অসৌজন্য করার অভিযোগ উঠেছে। কিন্তু তা সত্ত্বেও তিনি দলের কারণে এই প্রশ্নটা নিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসবো, এসে প্রথম একটা কমিটি করব যে নবীন পট্টনায়কের অসুস্থতার পেছনে মানে কে দায়ী। অর্থাৎ উনি একটা হিন্টস দিলেন যে নবীনকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ বানিয়ে কেউ একজন ক্ষমতা দখল করতে চাইছেন, কারণ নাম উনি নিলেন না। এই যে ব্যাপারটা, এইটা ওড়িয়াদের মধ্যে একটা বড়ভাবে কাজ করলো যে নবীন পট্টনায়ক কাজের মানুষ, কিন্তু কাছের মানুষ কোনোদিনই হননি, কিন্তু তার পারফরমেন্সকে মানুষ মর্যাদা দিচ্ছিলেন। কিন্তু তারা দেখলেন যে এর বিনিময়ে যদি একজন তামিলকে ওড়িশার মুখ্যমন্ত্রী এবং বিজু জনতা দলের নেতা মানতে হয়, তাহলে আমাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। এই জায়গাটা বিজেপি খুব সুন্দরভাবে ইউজ করেছে এবং স্বয়ং নরেন্দ্র মোদী ব্যাপারে দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে যে কারণে আমি আবারও বলছিলাম যে একটা পারফর্মিং গভর্নমেন্ট যার রেটিং খুব ভালো, কিন্তু এই ভারতবর্ষে এই যে একটা ভাষা জাতিগত যে একটা সেন্টিমেন্ট, যেটাকে আমরা কখনোই উড়িয়ে দিতে পারি না, যেটা আমরা পশ্চিমবঙ্গে যে সেন্টিমেন্টটা মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে কাজে লাগান, যে এই দলের সবাই আসে হচ্ছে বাইরে থেকে এবং তারা হিন্দিতে কথা বলে, এই যে বিষয়টা, এটা ওড়িয়াদের মধ্যেও কাজ করলো। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ সাকসেসফুল, 2024-এ সাকসেসফুল। এই ভুলটা নবীন করলেন এবং তার খেসারত হচ্ছে ওড়িশায় এই সরকার পরিবর্তন এবং লোকসভাতেও বিজেপির ভালো রেজাল্ট। এবং আরো একটা জিনিস বলা দরকার যে নবীন পট্টনায়কের রাজনীতিতে আরো একটি দিক ছিল যে উনি কোনো শিবিরের মধ্যে যুক্ত ছিলেন না, না উনি এনডিএর পার্টনার ছিলেন, না উনি ইন্ডিয়ার শরিক হয়েছিলেন। ওনার কাছে নীতিশ কুমার গিয়েছিলেন যে আপনি আমাদের সঙ্গে আসুন, উনি আসেননি। উনি বিভিন্ন সময়তে বিজেপির বিপদে দিল্লিতে পাশে থেকেছেন, বলেছেন যে আমি রাজ্যের স্বার্থে এই সিদ্ধান্তটা করি। এবার বিজেপি এবং বিজেডির একটা বোঝাপড়া হতে যাচ্ছিল, প্রায় চূড়ান্ত হওয়ার মুখে সেই বোঝাপড়া ভেঙে যায়। আমার কাছে যা খবর, নরেন্দ্র মোদী এ ব্যাপারে খুব লিবারেল ছিলেন। নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে নবীনবাবুকে বিজেপির সঙ্গে একটা বোঝাপড়া করে এনডিএতে যদি উনি নাও আসেন, অন্তত একটা বোঝাপড়া করে ওড়িশাতে আমরা ভোটে লড়বো, যাতে পরবর্তীকালে আমাদের সুবিধে হয়। কিন্তু অমিত শাহ, যিনি আসলে বিজেপির চাণক্য, তিনি এই জায়গাতে আপত্তি করে দেন। তিনি বলেন যে এই বোঝাপড়া করে বিজেপির কোনো লাভ হবে না, বিজেপিকে নিজেকেই সরকার করতে হবে। বিজেপিকে সরকার করতে হলে পরে নবীনবাবুকে পাশে নিয়ে করলে আর হবে না, কারণ নবীনবাবুর বিরুদ্ধে ওড়িয়া জাতিসত্তার যে আবেগ, সেই আবেগ সম্পূর্ণ বিরুদ্ধে চলে গেছে। ফলে এমন একটা লোকের সঙ্গে আমরা যদি যাই তাহলে আমাদের কোনো লাভ হবে না। যে কারণে অমিত শাহকে বলা হয় যে খুব ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন, উনি কথা কম বলেন, শোনেন বেশি এবং খুব অল্প কথায় সিদ্ধান্ত জানান। এটাই আমরা বিজেপি নেতাদের মুখ থেকে শুনে থাকি। ওড়িশাতে যে রেজাল্টটা হলো, এই রেজাল্টটাতে মঞ্চে নরেন্দ্র মোদী অনেক জনপ্রিয় বক্তৃতা করেছেন, আসল কারিগর অমিত শাহ। ধন্যবাদ অমলবাবু। নবীন এখন শুধুমাত্র প্রবীণই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন। এখন আমাদের চোখ থাকবে ওড়িশায় সরকার গঠন করে কাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি, সেই দিকে। আপনাদের চোখ থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।